রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু। কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। প্রত্যাবাসনে প্রতিবেশীদের সদিচ্ছা জরুরি, মত বিশ্লেষকদের। মিয়ানমার যদি শোনে কার কথা, এই আসিয়ানদের কথাই শোনে, আর বাকি কারো পাত্তা দেয় না। ওটা হলো ওদের একটা, আর চায় না। চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি অপপ্রচার, চট্টগ্রামে বললেন ধর্ম উপদেষ্টা। বেদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধারে অভিযানের সিদ্ধান্ত। মসজিদ যদি কারো তৈরি করতে হয় তাহলে তো মুসলিম পপুলেটেড এরিয়া আছে, চন্দ্রনাথের পাহাড়ের উপরে মসজিদ বানাতে যাবে, ওখানে নামাজ পড়তে যাবে কে? শিক্ষার্থী সংসদ নির্বাচনের হাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। 28 আগস্ট চাকসুর তফসিল ঘোষণা, শিক্ষার্থীদের প্রায় 3 যুগের অপেক্ষার অবসান। দর্শক, শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন সম্মেলনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করবেন আগামীকাল। ইনানীতে হোটেল বেওয়াচ মিলনায়তনে অংশীজনদের নিয়ে এই সংলাপের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলন ঘিরে দীর্ঘদিন ঝুলে থাকা প্রত্যাবাসন কার্যক্রমে কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা। মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তার নির্যাতন থেকে প্রাণে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন 12 লাখেরও বেশি রোহিঙ্গা। 26 আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা। এ বিষয়ে আরো জানবো, কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, সম্মেলনের বিস্তারিত একটু জানতে চাই। প্রথম অধিবেশনে কি কি বিষয় থাকছে? সম্মেলনটি ঠিক 5 থেকে 10 মিনিট আগে শুরু হয়েছে। আমরা যদিও শুরু হওয়ার কথা ছিল বিকেল 4টা বাজে, তবে সেটি কিছু অনাকাঙ্ক্ষিত বা কিছু কারণে দেরি হয়েছে। কিছুক্ষণ আগে এখানে আমাদের সাথে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি যেটি জানিয়েছেন, মূলত এই সম্মেলনে এখন উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত আছেন, এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখন পর্যন্ত সেই 2017 সাল থেকে যদি তার আগে হিসাব বাদ দিয়ে 17 সালের পর থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা বিষয়ক কোনো ধরনের সম্মেলন বা কোনো ধরনের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একসাথে আসলে একত্রিত করা হয়নি, এবং এটি প্রথমবারের মতো হচ্ছে। এবং এটি গুরুত্বপূর্ণ কারণ সবার মতামতের ভিত্তিতে তাদেরকে কিভাবে প্রত্যাবাসন করা হবে, মিয়ানমারে কিভাবে ফেরত পাঠানো হবে, সেটি একটি আউটকাম বা সেটি একটি আলোচনা এখানে হতে পারে। পাশাপাশি রোহিঙ্গারা আসছেন, তারা কিভাবে যেতে চান, আবার তাদের যে মানবিক সহায়তার বিষয়টি রয়েছে, তাদের যে বিচারগুলো চলমান রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে, সেগুলোর কিভাবে মীমাংসা হবে, পাশাপাশি জাতিসংঘ কি ভূমিকা পালন করতে পারে এবং প্রতিবেশী দেশগুলো কি ভূমিকা পালন করতে পারে, এই বিষয়ে সেটি একটা বিষয় রয়েছে। সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে আগামী 30 সেপ্টেম্বর যে জাতিসংঘের উচ্চতর যে অধিবেশনটি অনুষ্ঠিত হবে রোহিঙ্গা বিষয়ক, সেটির একটি ড্রেস রিহার্সাল হিসেবে এই সম্মেলনকে বিবেচনা করা হচ্ছে। এবং এখান থেকে যেসব উপাদানগুলো পাওয়া যাবে বা এখান থেকে যেসব আলোচনার সামারিগুলো পাওয়া যাবে, সেগুলি মূলত সেখানে আলোচনা হবে, এবং তারপরে কাতারের দোহায় যেটি আরেকটি সম্মেলন হওয়ার কথা রয়েছে সেখানে সেটি উপস্থাপিত হবে। তবে সবকিছু মিলিয়ে আসলে যেই পরিমাণ বলা হচ্ছে 15 থেকে 16 লাখ, তার চেয়ে বেশি রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে অবস্থান করছে, এবং এর আগে অন্তত 5 দফায় তাদেরকে সেখানে বিভিন্ন ধরনের নির্যাতনের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। তারা এখানে আশ্রয় নিয়েছেন, অন্তত 3 বার তাদেরকে প্রত্যাবাসন করা হয়েছিল, কিন্তু সেই প্রত্যাবাসন শেষ পর্যন্ত টেকেনি এবং অর্থাৎ টেকসই হয়নি। তারা আবারও নির্যাতনে ফিরে আসছে। সুতরাং এইটি কিভাবে টেকসই করা যায় বা টেকসই কিভাবে একটি সমাধান করা যায়, সেটির জন্য মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে বাংলাদেশ বসেছে এই কক্সবাজারে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। একদিকে আরাকান আর্মির দখল, অপরদিকে আন্তর্জাতিক স্বার্থের জটিল সমীকরণ, দুয়ে মিলে দিন দিন জটিল হয়ে উঠছে রোহিঙ্গা প্রত্যাবাসন। নিরাপত্তা ছাড়া দেশে ফিরতে রাজি নয় রোহিঙ্গারা। বিশেষজ্ঞরা বলছেন, এখন কেবল দ্বিপাক্ষিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান সম্ভব নয়, নির্ভর করছে প্রতিবেশী রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আচরণের উপরও। 2017 সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 15 লাখ রোহিঙ্গা। 8 বছর আগে মিয়ানমার সামরিক জান্তা ও রাখাইনদের নির্যাতনে ঘর ছাড়তে বাধ্য হন তারা। নিজ দেশে ফেরার বিষয়ে এখনও দ্বিধায় বিভক্ত রোহিঙ্গারা।
এক পক্ষ চান যে কোনো মূল্যে ফিরে যেতে, অপরপক্ষ বলছেন জীবনের নিরাপত্তা ও মৌলিক চাহিদার নিশ্চয়তা ছাড়া ফেরার প্রশ্নই ওঠে না। তাহলে আরা যাইলে আরা তো দিয়ান তিরান ডিবান আছে যে নাকি আরা সিটিজেনশিপ দিয়াবরু ফুল ইকুয়াল রাইট বেটমা থারা জিন্দিলা সলুরিন দিলা দিয়াবরু তাহলে ইন বেকুম ফাইলে আরা দৌলিও দেন বিয়ান আরা দেশ। We are homeless and we don't have any ground to accept our food. So we went just for our torture and genocide. They genocide us. Safety, security, dignity লইরে সাকসেসফুল একটা সলিউশন লইরে আরা দেশের মাঝে যাইবইলা বলি আরা সিস্টান স্যার। রোহিঙ্গাদের এই উদ্বেগের সঙ্গে একমত অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে ফেরত পাঠানোর আগে কিছু শর্ত পূরণ না হলে টেকসই হবে না প্রত্যাবাসন প্রক্রিয়া। 1995 পর্যন্ত একটা বড় অংশের রোহিঙ্গারা তখন মিয়ানমারে ফেরত গেছে, কিন্তু দেখা গেছে যে 90-এর দশকের শেষের দিকে এবং অন্যান্য সময় ওইখানে যেহেতু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, যতবারই তাদের সাথে সংঘাত হয়েছে বা তাদেরকে আক্রমণ করা হয়েছে, আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু করে তারা বাংলাদেশে এসছে। কাজে আমরা যখন বলি যে টেকসই সমাধান, দীর্ঘস্থায়ী সমাধান, 90-এর সময়ের প্রত্যাবাসনটাও কিন্তু সেটা ছিল না। তবে নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসন এখন আর শুধু বাংলাদেশ ও রোহিঙ্গাদের ইচ্ছার উপর নির্ভর করছে না। একদিকে মিয়ানমার সীমান্তের বেশিরভাগই দখলে নিয়েছে আরাকান আর্মি, অন্যদিকে রাখাইন অঞ্চলে জটিল হচ্ছে আন্তর্জাতিক ভূ রাজনীতি ও অর্থনৈতিক স্বার্থ। এ যেমন রাখাইন রাজধানী সিটোয়ে বন্দর হয়ে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের সঙ্গে সংযুক্তির প্রক্রিয়ায় আছে দিল্লি। আবার সিটোয় থেকে মাত্র 120 কিলোমিটার দূরের চকপি বন্দর হয়ে কুনমিং পর্যন্ত বাণিজ্য রুট তৈরি করছে চীন। রাখাইন স্টেট এখন সবচেয়ে বেশি আন্ডার কারেন্ট, সেখানে বড় বড় শক্তিগুলো আপনার জড়িত। চায়নার বড় সড়ো স্বার্থ আছে, কারণ চায়নার বাল্টিক লিন্টারের আমার কথা না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাদের হচ্ছে এখন স্থাপনা হচ্ছে তার ডিপ সি পোর্ট। বিকজ মালাক্কাতে ইউনাইটেড স্টেটস অ্যান্ড সাউথ ইস্ট চায়না সিতে যে ধরনের হার্ডেল তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে, সেগুলোর থেকে তারা দে জাস্ট শিফটেড দেয়ার ফোকাস টু দ্য ওয়েস্টার্ন মিয়ানমার, যেখানে তারা চকপিওতে তাদের ডিপ সি পোর্ট করেছে। সেটা থেকে তারা আনইন্টারাপ্টেডলি এখন ওভার দ্য বে অফ বেঙ্গল দে আর রিচিং ইন্ডিয়ান ওশান, আইং টু দ্য আফ্রিকা অ্যান্ড দ্য মিডল ইস্ট। সেটা আমেরিকা জানে। এত সমীকরণের মাঝেও বেশ কয়েকবার আরাকান আর্মি সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে বাংলাদেশের নীতি নির্ধারকদের, কিন্তু তাতে খুব একটা ইতিবাচক ফল হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এখনো সুযোগ আছে প্রত্যাবাসনের, তবে এর জন্য বাংলাদেশকে নিতে হবে কৌশলগত কিছু উদ্যোগ। আসিয়ান কোনোদিন মানে রোহিঙ্গা নাম শুনলেই কিন্তু শাটডাউন হয়ে যেত। এবারে ডেলিগেশন ইজ কামিং, ইজ গোয়িং টু দিস ইজ এ বিগ ইস্যু একটা। এটা আমি বলবো কি এটা মানে হ্যাঁ, মিয়ানমার যদি শোনে কার কথা, ওই আসিয়ানদের কথাই শোনে, আর বাকি কারো পাত্তা দেয় না। ওদের ওইটা হলো ওদের একটা। আর চায়না ইজ এ বিগ ইস্যু। আমরা কিন্তু চায়নার সাথে কোনো সময় এরকমভাবে কিছু করিনি। মোটা দাগে আন্তর্জাতিক সম্প্রদায়কে কতটা আস্থায় নিতে পারবে বাংলাদেশ, সেটি এখন দেখার বিষয়। এর আগে অন্তত দুবার বাংলাদেশ সরকার ফেরত পাঠিয়েছে রোহিঙ্গাদের, কিন্তু আবারও একই ধরনের নির্যাতনের শিকার হয়ে তারা ফিরতে বাধ্য হয়েছে বাংলাদেশে। তাই এবার অস্থায়ী নয়, বরং এর স্থায়ী সমাধান চান রোহিঙ্গারা। শরণার্থী জীবন থেকে মুক্তি চান, তবে তার আগে অন্তত জীবনের নিরাপত্তা যদি নিশ্চিত হয়, তবেই কেবল ফিরতে পারবেন নিজ ভূমিতে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। বছরের পর বছর বেদখলে থাকা ওয়াকফ সম্পত্তি উদ্ধারে অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা। চট্টগ্রামে এক সভায় সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি অপপ্রচার উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর। কোনো জাহাজ কোম্পানি এগিয়ে না আসায় সমুদ্রপথে হজ যাত্রী পরিবহন সম্ভব হয়নি বলেও জানান উপদেষ্টা। ওয়াকফ বিষয়ক সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সার্কিট হাউসে। দেশে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, এসব সম্পত্তি উদ্ধারে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চট্টগ্রামে ৬,৭২৬ একর ওয়াকফ সম্পত্তি বেদখল, মানুষ দখল করে নিয়েছে। যখন যারা ক্ষমতায় থাকে তাদের অনুসারীরা এগুলো দখল করে নেয়। খরচ কমাতে জাহাজে করে হজযাত্রী পরিবহনের কথা আলোচিত হচ্ছে কিছুদিন ধরে। এতে খরচ 40% কমে আসতো। তবে বড় ধরনের কোনো জাহাজ কোম্পানি এগিয়ে না আসায় এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি বলে জানান ধর্ম উপদেষ্টা। মহাসাগর পাড়ি দিতে হবে এবং উত্তাল তরঙ্গমালা আছে, যেন তেন প্রকারের জাহাজ দিয়ে নিয়ে গেলে
একটা দুর্ঘটনা করতে পারে, আর আমরা অন্য কোথাও থেকে আর জাহাজের ব্যবস্থা করতে পারি নাই। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার সতর্ক বলে মন্তব্য করেন এই উপদেষ্টা। চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাকে অপপ্রচার দাবি করেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো বিতর্কিত পদক্ষেপ আমরা নিতে দেব না। মসজিদ যদি কারো তৈরি করতে হয় তাহলে তো মুসলিম পপুলেটেড এরিয়া আছে, চন্দ্রনাথের পাহাড়ের উপরে মসজিদ বানাতে যাবে, ওখানে নামাজ পড়তে যাবে কে? শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। অবশেষে শিক্ষার্থী সংসদ নির্বাচনের হাওয়া বইছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। আগামী বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ভোটার তালিকা তৈরি সহ সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। শিক্ষার্থীরা প্রায় 3 যুগ ধরে অপেক্ষা করেছে উল্লেখ করে তিনি আরও জানান, এই নির্বাচন আয়োজনে কর্তৃপক্ষ বদ্ধপরিকর। এদিকে অবিলম্বে চাকসু নির্বাচনের দাবিতে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা। কক্সবাজারের মহেশখালীতে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়েছে এক ব্যবসায়ীকে। সকালে স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন অফিস পাড়ায় প্রধান সড়কের পাশ থেকে তোফাল আহমেদের মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, শনিবার সন্ধ্যায় কালারমারছড়া এলাকায় তাদের পারিবারিক চিংড়ি ঘেরটি পাহারা দিচ্ছিল তোফায়েল। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান তারেকের লোকজন ঘেরে হামলা করে মাছ লুটের পাশাপাশি তোফায়েলকে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। নিহত তোফায়েল ছাত্র জনতা আন্দোলনে শহীদ তানভীর সিদ্দিকের চাচা।